So hello and welcome back again to Shilpo Samagra Fine Art Class. আজকে সকালবেলা সরস্বতী পুজোর আজকে দ্বিতীয় দিন এবং আজকে একটা দুঃখের খবর সবাই জানো তোমরা যে লতা মঙ্গেশকর আজকে মারা গেছেন। ওনার প্রতি একটা ট্রিবিউট আমরা আজকে জানাচ্ছি আমাদের শিল্প সমগ্র চ্যানেলের পক্ষ থেকে। যেহেতু সরস্বতী পুজো এবং সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, বাঙালি আলাদা করে সরস্বতী পুজোর দিনেই প্রেম করে আর কি। সেরকমই একটা প্রেমের স্কেচ, খুব রোমান্টিক একটা স্কেচ আজকে আমরা করব এবং বেসিক স্কেচ জাস্ট করব আমি তুলি দিয়ে, কালো রং দিয়ে। পেন্সিলে যেটুকুনি আমি এঁকে নিচ্ছি সেটুকু জাস্ট আমি বোঝার চেষ্টা করছি যে কাগজের কোথায় আমি কম্পোজিশনটা ঠিকঠাক প্লেস করতে পারি, যাতে করে পুরো যে আইডিয়াটা আমার সেটা ছবিটাতে আমি আঁকতে পারি। সো যেমনটা তোমরা দেখছো যে এটা একটা মানে আগেই তুমি আশা করি থাম্বনেলে দেখে এসছো যে আমি কি আঁকতে চলেছি। যাই হোক, এক্ষেত্রে কিছু কথা আমার বলার আছে যে এরকমভাবে ডাইরেক্ট আমরা যখন ইঙ্ক দিয়ে বা কালো রং দিয়ে, যাই হোক না কেন, তুলি দিয়ে এরকমভাবে আমরা আঁকি, এক্ষেত্রে আমাদের কিন্তু ভুল করার খুব কম স্পেস থাকে। আমাদের ভুল করলে সেটাকে আবার মানে আমি এই ছবিটা, এই কম্পোজিশনটা মন থেকে ইমাজিনারি আঁকছি এবং সেই জন্য আমাকে অনেকগুলো কাগজ নষ্টও করতে হয়েছে। আমি যখন কম্পোজিশনটা বানাচ্ছিলাম তখন অনেক রকমভাবে আমি চেষ্টা করছিলাম যে কিভাবে পুরো সাবজেক্টটা আমি ঠিক করে বোঝাতে পারি, যার জন্য আমাকে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছিল কম্পোজিশনটাকে নিয়ে। এবং যাই হোক, আলটিমেটলি এটা একটা আকার পেয়েছে এবং আমি যা বোঝাতে চাইছিলাম আমার মতে আমি সেটা বোঝাতে পেরেছি। কালো রঙের সাথে একটুখানি সবুজ রং মেশানো রয়েছে এবং আমি জল রং ইউজ করছি এটা। আর দুটো সরু তুলি, একটা 2 নম্বর এবং আর একটা 00, এই দুটো তুলি দিয়ে আমি আঁকার চেষ্টা করছি। পেন দিয়ে আমি আঁকতেই পারতাম, পেন আমি স্কেচটার মাঝখানে কয়েকটা জায়গায় ইউজ করেছি। পেন দিয়ে আঁকার একটা মেন যেটা সমস্যা, কারণ পেনে আমি ফাউন্টেন পেন দিয়ে আঁকছিলাম এবং সেটা খুব ভালো পেনটা, কিন্তু স্ট্রোকের যে আমার ক্লাসটা রয়েছে সেখানে আমি স্ট্রোক উইথ, স্ট্রোক ওয়েট এবং তার যে ভ্যারাইটি সেটা নিয়ে আমি আলোচনা করেছি। সেখানে তো আমরা বুঝতে পারবে সেই এপিসোডটা দেখে থাকলে যে ডাইনামিক একটা ছবি আঁকতে গেলে তুলির যে বা স্ট্রোকের যে ওয়েটটা, বিশেষ করে মানে সরু থেকে মোটা এবং মোটা থেকে আবার সরু, এরকম বিভিন্ন রকম ধরনের যে লাইন ওয়েট যাকে বলা হয়, লাইনের উপর কতটা ওজন পড়ছে সেই অনুযায়ী লাইনের ওয়েটটা নির্ভর করে এবং সেটা আর কি খুব আমাদেরকে সাহায্য করে ডাইনামিক স্কেচিংয়ের সময়। নর্মালি পেন দিয়ে আঁকলে সেই জিনিসটা আমরা পাই না। পাওয়া যাবে, আমি কোম্পানির নাম করাটা এখানে ঠিক হবে কিনা, যাই হোক, নামিকি ফ্যালকন বলে একটা পেন রয়েছে, সেটা খুব সুন্দর এবং তাতে ক্যালিগ্রাফি করার জন্য আমরা স্কেচও করতে পারি, কিন্তু সেটা জাপানের জিনিস আমার যতদূর মনে খেয়াল হচ্ছে এবং সেটা অনেক দামি। তো সেক্ষেত্রে আমরা ওই একই ধরনের এফেক্ট পেতে পারি যদি আমরা তুলি ইউজ করি। এবং অনেকে ব্রাশ পেন ইউজ করেন এবং ব্রাশ পেনে যে কালিটা ইউজ করেন সেটা শুকিয়ে যাওয়ার পর আর জল, মানে সেটা ওয়াটার রেজিস্ট্যান্ট পুরো মাত্রায় এবং জল রং ইউজ করার ফলে আর সেটা ছেপে যায় না। কিন্তু এক্ষেত্রে আমি কালো রং ইউজ করছি, কালি জল রং ইউজ করছি, তাই পরে রং দেওয়াটা সেভাবে হবে না। যদিও আমি কিছু মাত্রায় কালার ইউজ করেছি, কিন্তু ওরকম স্বাধীনভাবে আমরা জল রং এখানে ইউজ করতে পারবো না। তার কারণ হচ্ছে এই কালোটা ওই রঙের সাথে মিশে সেটা একটা মাডি অবস্থা হয়ে দাঁড়াবে। যাই হোক, আমি বলছিলাম যেটা যে সরস্বতী পুজো এবং সরস্বতী পুজোর দ্বিতীয় দিন, যদিও আজকে ভাসান নয় পঞ্জিকা মতে,
আজকে মানে পঞ্জিকা এরকম হতেই থাকে, আজকে ষষ্ঠী পড়ছে এবং কালকেও দিনটাও থাকবে ঠাকুর। সো যাই হোক, লতাজি এরকমভাবে আমাদের ছেড়ে চলে গেছেন। যাই হোক, পুরো দেশ শোকাকুল, এবং তার সাথে অবশ্যই আমাদের বাঙালি হিসেবে অনেক গান রয়েছে এরকম যেগুলো আমরা শুনে শুনে বড় হয়েছি, এবং বিভিন্ন রকম ক্ষেত্রে জীবনের প্রেমে বিরহে তার গান আমরা শুনে থাকি। একটা ছোট্ট ট্রিবিউট আমি দেওয়ার চেষ্টা করলাম। বাড়ির পাশেই পেয়ারা গাছটাতে একটা বুলবুলি রাখছিল, আমি সেটা রেকর্ড করেছিলাম। যাই হোক, এই ধরনের স্কেচ করার আরেকটা ভালো দিক সেটা হচ্ছে তোমার যে ভুলগুলো হচ্ছে সেগুলোকে তুমি কিভাবে মানে কাইন্ড অফ ম্যানিপুলেট করতে পারো, এবং সেটাকে নিয়ে অন্যরকমভাবে কাজ করতে পারো। আমি এখানে যদিও আমি মানে কি বলবো, এই পাটা আঁকার সময় এটার পজিশনটা হয়তো একটুখানি প্রবলেম আছে, কিন্তু সেটা মানে পুরো মাত্রায় ঢেকে দেওয়ার চেষ্টা আমরা করব না, যেহেতু আমরা এখানে কালো রং দিয়ে বা কালো রং ইউজ করছি, যেহেতু সেটা প্রচণ্ড পরিমাণে কন্ট্রাস্টিং একটা রং, সাদার এগেনস্টে কালো একদম কন্ট্রাস্ট হয়। সো বেশি ধেবড়ে দেওয়ার চেষ্টাটা আমরা করবো না, আমাদের একটা প্র্যাকটিস হবে। এবং তার সাথে আর একটা জিনিস, সেটা হচ্ছে একটা এরিয়াল ভিউ বা একটা বিহঙ্গ দৃষ্টি, যা বলো আর কি, উপর থেকে দেখা, সেই পার্সপেক্টিভ এটা রয়েছে। এবং ছবিটার নাম দিয়েছি আমি লাইব্রেরি লাভ, এবং আজকের ভিডিও টাইটেলেও সেটাই রয়েছে নাম, লাইব্রেরি লাভ। আমরা কলেজ লাইফের একটা প্রেমের দৃশ্য এখানে দেখানোর চেষ্টা করছি, এবং খুব সাহসী বলতে হবে। যাই হোক, এই যে আমি ইঙ্ক পেনের কথাটা বলছিলাম, এটাই হচ্ছে এই পেনটা। এটা দিয়ে কিছু সূক্ষ্ম কাজ আমি করার চেষ্টা করছি, এবং এই যে পেনের কালিটা রয়েছে এটা আবার জলে আর কি সলিউবল, এবং জলে এটা ছেপে যাবে। সো আলাদা করে আমরা যখন ডট পেন দিয়ে আঁকি, ডট পেনের কালিটা কিন্তু জল দিলে ওরকমভাবে ছেপে যাবে না, কিন্তু এই কালিটা ছেপে যাবে। এবং আমি একই রকম আবার বলছি তোমাদেরকে যে জল রং ইউজ করা আর এই পেনের কালি ইউজ করা প্রায় একই রকমই ব্যাপার, দুটোর মধ্যে অতটা ডিফারেন্স আসে না। কিন্তু ওই লাইন ওয়েট, যেটা আমি চাই, যে বারবার বলছি যে ডাইনামিক ড্রয়িং করার ক্ষেত্রে সেটা আমাদেরকে খুব হেল্প করবে। যে আমি ছবির মধ্যে দেখতে পাচ্ছি যে এক এক জায়গায় এক এক রকমভাবে আমরা ফিল করেছি বা লাইন স্ট্রোক দিয়েছি, যেগুলো আমি সেগুলো কিন্তু বিভিন্ন রকম লাইন ওয়েটে পড়ে রয়েছে। এবং এই ফিল করার যে জায়গাটাকে একটা জায়গা পুরো পূর্ণ করে দেওয়া রং দিয়ে, সেটাও কিন্তু তুলি ইউজ করলে আমরা খুব ভালো পেতে পারি। এবং ড্রাই ব্রাশ এবং ওয়েট ব্রাশ, ভেজা এবং শুকনো, এই দুই ব্রাশ স্ট্রোক কিন্তু আলাদা হয়। এবং যখন আমরা চুল আঁকি তখন সেই ন্যাচারাল যে লাইটের যে রিফ্লেকশনটা চুলের উপরে হয়, সেটা আমরা খুব ভালো আঁকতে পারি ড্রাই ব্রাশ দিয়ে। এই জিনিসগুলো নিজেরা করে প্র্যাকটিস করে ইউজ করে নিজেদের এক্সপিরিয়েন্সটা তোমাদের বাড়বে, তোমরা করে দেখতে পারো, এবং অনেক সাহস বাড়বে, ছবি আঁকার সময় কনফিডেন্সটা বাড়বে। যে আমার ভুল হতেই পারে, ভুল বা কোনো রকম ধরনের পার্সপেক্টিভের ভুল বিশেষ করে এই ধরনের ক্ষেত্রে হয়ে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু সেটা হলেও আমরা যেটা বোঝাতে চাইছি সেটা আমরা সাবজেক্টের মাধ্যমে বোঝাতে পারছি কি না, সেটা এখানে আমাদের মুখ্য উদ্দেশ্য থাকবে। এবং ভিডিওটা অনেকটাই লম্বা, ছবিটা আঁকতে আমার অনেকটাই টাইম লেগেছে, এবং আমি মাঝে মাঝে নানা রকম ধরনের ভাবনা আমার মাথায় আসছিল যে সেগুলো করা যায় কি না, কিন্তু আমি যথারীতি সিম্পল রাখার চেষ্টা করেছি। তার কারণ হচ্ছে কম্পোজিশনটাতে এত কিছু একসাথে হচ্ছে যে আমি যদি অনেক বেশি ডিটেল অ্যাড করতাম তাহলে সেক্ষেত্রে মেন সাবজেক্টটা থেকে ফোকাসটা নড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। এবং এই ইঙ্ক ড্রয়িং, ইঙ্ক স্কেচ বা ইঙ্ক ইলাস্ট্রেশন যাই বলো না কেন, এইগুলো আমাদের অনেক সময় যখন আমরা জল রং আঁকি বা তেল রং আঁকি, যাই আঁকি না কেন, স্কেচ আমাদেরকে সবসময় আমাদের আঁকাটার গুণটাকে বাড়িয়ে দিতে সাহায্য করে। আমরা যতটা স্কেচ করব, যতটা ভালো আমাদের স্কেচটা হবে,
আমাদের পেন্টিং ততটা ভালো হওয়ার একটা চান্স থেকে যায়। তার কারণ হচ্ছে এখনকার দিনে অয়েল পেন্টিং বলো বা অ্যাক্রিলিক বলো, সেগুলোকেও পেইন্টেড স্কেচ বলা হচ্ছে। মানে আমরা পেন্টিং দিয়ে, আমরা পেন্ট দিয়ে, রং দিয়ে, তুলি দিয়ে আমরা স্কেচ করছি। শুধুমাত্র সেখানে হ্যাচিং ইউজ করা হচ্ছে না, এবং অ্যাকচুয়াল টেকনিকটা কিন্তু হ্যাচিংয়েরই, কিন্তু সেখানে রং দিয়ে সেটা করা হচ্ছে এবং স্মাচ করা হচ্ছে। যাই হোক, পার্সপেক্টিভ যেটা আমি বলছিলাম, যে উপরের দিক থেকে আঁকা, উপরের দিক থেকে আমি একটা জিনিস, একটা বস্তুকে দেখছি, একটা ঘটনা দেখছি এক্ষেত্রে, এবং সেটা খুব বেশি মাত্রায় যদি আমরা ডেপথটা ঠিক মানে না বোঝাতে পারি আর কি, তাহলে জিনিসটা পুরোটাই মাঠে মারা যাবে। যদি আমাদেরকে একটা বিশেষ অ্যাঙ্গেল দেখাতে হয়, তাহলে তার সারাউন্ডিং যত কিছু রয়েছে সব কিছুর উপরেই সেই ফোর শর্টেনিং বলে, যেটা আর কি সামনে কাছে চলে এলে বস্তু আমাদের কাছে অনেক বড় দেখায়, এবং দূরে চলে গেলে সেটা ছোট দেখায়। এই যে সাইন্টিফিক ব্যাপারটা, এটা কিন্তু সব ক্ষেত্রেই আমাদেরকে মনে রাখতে হবে যখন আমরা একটা ছবি আঁকছি, যে শুধুমাত্র ফিগারটা আমরা একটা পার্সপেক্টিভে রাখলাম এবং তার সারাউন্ডিংও যদি আমরা ঠিক করে না রাখি, তাহলে কিন্তু সেটা একসাথে আর কি মার্জ করবে না জিনিসটা। তো এই সমস্ত জিনিসগুলো স্কেচিংয়ের ক্ষেত্রে আমরা প্র্যাকটিস করতে পারি স্কেচিংয়ের মাধ্যমে, এবং অবশ্যই ডিটেল যত খুশি অ্যাড করা যায়, কিন্তু প্রাইমারি যে শেপ ডিজাইন এবং তার যে ওই কি বলবো, তার ভ্যানিসিং পয়েন্ট, যেটাকে একটা গল্প আছে না, বিলয় বিন্দু, তো সেই জিনিসটা আমাদেরকে ছবির মধ্যে ডেপথ তৈরি করতে, আঁকতে খুব হেল্প করে। কারণ এটা একটা সাদা প্লেন পেপার, সমতল কাগজ, তার উপরে আমরা বিভিন্ন রকম ধরনের গভীরতা এবং উচ্চতা, বিভিন্ন রকম ধরনের পরিস্থিতি আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি, এবং সেটা সম্ভব। সেটা কিভাবে সম্ভব সেটা নিয়ে যারা আমরা নতুন আঁকছো তোমরা, তাদের হয়তো এটা নিয়ে কনফিউশন থাকতে পারে, এবং বিভিন্ন রকমের প্রবলেমও হতে পারে যখন আমরা আঁকতে যাই যে এটা কীরকমভাবে হবে। আসলে আমরা ওভারল্যাপগুলো, যে একটা বস্তু সামনে আছে এবং তার পেছনের বস্তুটা যে ঢাকা পড়ে গেছে, সেই জিনিসটা আমরা ওই ঢাকা পড়ে যাওয়া ব্যাপারটা যেন হতে দিতে চাই না। আসলে ওভারল্যাপিং আমাদের যখন ছবিতে থাকবে, তখন সেটা নিজে নিজেই ওটা দেখে মনে হবে যে ওর মধ্যে একটা পার্সপেক্টিভ লুকে রয়েছেই। তাতে সব কিছুর মধ্যে একটা ফিগারের মুখ, তার বডি, চোখ, মুখ, সমস্ত কিছুর মধ্যে সেই পার্সপেক্টিভে বা সেই অ্যাঙ্গেলটার একটা প্রভাব পড়বে। এবং এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে সেটা পড়েছে, যে আপার বডি বা মাথার তুলনায় লোয়ার বডিটা, পায়ের দিকটা অনেক বেশি সরু হয়ে গেছে। এবং এই ছোট্ট জিনিসগুলোর জন্যই কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে এটা একটা উপর থেকে দেখার জিনিস, উপর থেকে আমরা জিনিসটাকে দেখছি। আমরা কিন্তু এটা সামনে থেকে দেখা হয়, বিভিন্ন রকম অ্যাঙ্গেল হয়, হাজারো অ্যাঙ্গেল থেকে আমরা এই জিনিসটাকে দেখতে পারি, কিন্তু এক্ষেত্রে ওই পার্সপেক্টিভটা ঠিক করে দিচ্ছে যে আমাদের মেন কম্পোজিশনটার পার্সপেক্টিভ কী রয়েছে। দেখো, বিভিন্ন পয়েন্টের পার্সপেক্টিভ ড্রয়িং ক্লাস হয়, এবং সেগুলো বেসিক, আমি সেগুলো করিনি, এবং তার আগেই তোমাদেরকে একটা এরকম জটিল কম্পোজিশন এঁকে দেখাচ্ছি। কিন্তু আমার মনে হয় তোমাদের এটা দেখে বুঝতে সুবিধে হবে যে যে কোনো প্র্যাকটিক্যাল আঁকার ক্ষেত্রে আমরা যখন কোনো গল্প আমাদেরকে আঁকতে হয় বা কোনো রকম বিশেষ ভাবনা আমাদেরকে আঁকতে হয়, তখন আমরা সেখানে এই সমস্ত জিনিসগুলো যদি ইউজ করি, আমাদের ছবির গুণ অনেকটা বেশি বেড়ে যায়। এবারে কথা হচ্ছে যে ইঙ্ক স্কেচের আরেকটা সব থেকে বেশি হচ্ছে যে আমরা ইঙ্ক দিয়ে করাটা একরকম বলতে পারি আমাদের কাছে এটা অ্যাফোর্ডেবল, তার কারণ আমরা সময় তো আর প্রচুর ক্যানভাস রং হয়তো ইউজ করতে পারি না, কিন্তু আমাদের মনে যে আইডিয়াটা আসছে, আমাদের কাছে যদি কোনো একটা মাথায় আর কি কোনো একটা ছবি মানে আমাদের আসতেই পারে, এবং সেটা যদি আমাদেরকে তৎক্ষণাৎ আঁকতে হয়, তখন এরকম ধরনের একটা স্পিড স্কেচ, একটা র্যাপিড স্কেচ যাকে বলে, যদিও
র্যাপিড হলেও এটা অনেকটাই টাইম লাগে করতে, ধৈর্য তো লাগবেই, ওইটুকুনি ধৈর্য আমাদেরকে দিতেই হবে আঁকার ক্ষেত্রে, তবেই আমরা সেই জায়গাটা পাবো, অ্যাচিভ করতে পারবো। আর যদি এরকমটা হয় যে আমি ছবি আঁকছি এবং কোনো রকম তাতে প্রোগ্রেসের আমার কোনো আশা নেই, আমি একটা বিশেষ ফর্মে আঁকি এবং সেটাই আমি মনে করি যে আমাকে অনেক দূর অব্দি নিয়ে যেতে পারবে, সেক্ষেত্রে ব্যাপারটা পুরোই আলাদা। কিন্তু যারা বিশেষ করে কোনো কমিক্সের আঁকা যেগুলো হয়, সেগুলো দেখবে প্রচণ্ড পরিমাণে ডাইনামিক মনে হয় দেখতে। তার কারণ হচ্ছে সেখানে এই প্রচণ্ড পরিমাণে পার্সপেক্টিভ ইউজ করা থাকে এবং এই ভ্যানিশিং পয়েন্ট যেটা বলা হচ্ছে, যে দুটো রেলগাড়ির দুটো লাইন দূরে গিয়ে এক জায়গায় মিলে যায়, সেই জিনিসটাকে বলা হয় ভ্যানিশিং পয়েন্ট, যেখানে মিলে যায়। তো সেই এফেক্টটাই আমরা এখানে করছি। এগুলো অনেক পুরনো পন্থা, যাতে করে এরকম 3 ডাইমেনশনাল ছবি আমরা আঁকতে পারি, স্কেচ আমরা করতে পারি। কারণ আগেও বলছি যে একটা সাদা কাগজের উপরে আমরা গভীরতা কি করে বোঝাবো, এবং সেটা ছোটবেলা আমারও অনেকটাই সমস্যা হতো এই নিয়ে, যে আমি কি করে এরকম ধরনের ডেপথ আঁকবো, কিভাবে এগুলো আর কি করা যায়। যাই হোক, আমার মনে হয় এই ছোট্ট ইঙ্ক স্কেচটা থেকে তোমরা এই জিনিসগুলো তোমাদের কাছে আর কি পরিষ্কার হয়ে গেল, এবং আশা করি তোমরাও এটার থেকে ইন্সপায়ার্ড হয়ে কিছু একটা আঁকার চেষ্টা করবে। এবং এগুলো আমার ইনস্টাগ্রাম পেজে রয়েছে, ছবিগুলো নিয়ে রেফারেন্সের জন্য নিতে পারো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা। সঙ্গে থাকো। যারা তোমাদের বন্ধু বান্ধব আঁকা শিখতে চায়, তাদের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করো, আমার এই চ্যানেলটার কথা তাদেরকে বলো। দেখা হবে আবার নেক্সট এপিসোডে। টাটা।